এবার আরো অভিমান এসে যেন ভিড় জমালো আমার মনে। কত ইচ্ছে ছিল রিমিয়াপুর বিয়েতে শাড়ি পরে অনেক মজা করব, অনেক কষ্টে শাড়িটা পরেছিলাম, কিন্তু আপু এসে সযত্নে সেটা খুলে ফেলতে বলছে। একেই বলে ভাগ্য। মনে মনে ভেবে নিলাম যাব না আমি হলুদে, যতক্ষণ পর্যন্ত ওই বজ্জাত বদমাইশ লোকটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিছুতেই যাব না। এক আকাশ অভিমান নিয়ে রিফাপুকে বললাম, যাব না আমি কোথাও, চলে যাও তুমি, আর তোমাদের ওই আদরের বজ্জাত ভাইকে নিয়ে মজা করো, আনন্দ করো, আমাকে দরকার নেই তোমাদের। এবার টুপ টুপ করে এক ফোঁটা পানি পড়লো চোখ থেকে। বুঝতে পারলাম বড্ড বেশি রাগ হচ্ছে এবার আমার। অতিরিক্ত রাগের বসে কান্না পেয়ে যায়, কেন জানি না। রিফাপুর দিকে তাকিয়ে দেখলাম মিটমিট করে হাসছে সে। বনু তো দেখি অনেক রেগে আছে, কিন্তু সে কি জানে তার জন্য পুরো হলুদের অনুষ্ঠানটা স্টপ করে রাখা হয়েছে? আর সেই মহান কাজটা কে করেছে তা নিশ্চয়ই বলতে হবে না। বললাম তো যাব না আমি। বলতেই শপিং ব্যাগটা ঢেলে ফেললো রিফাপু। বেরিয়ে আসলো কলা পাতা রঙের একটা জামাটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আর একটুকু সময় নষ্ট করিস না, দেখবি তাসফি ভাইয়া চলে এসেছে, তোর জন্য সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি জামাটা পরে নে বনু, প্লিজ, আর রাগ করে থাকিস না। অবাক হয়ে জামাটার দিকে তাকিয়ে থাকলেও রিফাপুর কথাটা শুনতে পেয়েছি। জামাটা দেখার পর এক নিমিষেই মন খারাপ দূর হয়ে গেল। অসম্ভব রকমের সুন্দর জামাটা দেখতে। শাড়ির থেকে এই জামাটাতেই আমাকে ভীষণ ভালো লাগবে, কিন্তু এটা আপুকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। তাই একটু গম্ভীর হয়ে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। আমার কথাটা শুনে রিফাপু মনে হয় অনেক স্বস্তি পেল। আমার গলাটা টেনে নিয়ে হাসতে হাসতে বলল, আহ কত নাটক তোর, জামাটা দেখে যে মনে মনে লাড্ডু ফুটছে সেটা তো আর মুখে বলবি না, তাড়াতাড়ি কর এখন, তা না হলে তাসফি ভাই এখনই চলে আসবে। তাসফি ভাইয়ার কথা শুনে শুকনো একটা ঢোক গিললাম। যতই মনে মনে ওনার গোষ্ঠী ষষ্ঠী উদ্ধার করি না কেন, ওনার কথা শুনলে এমনিতেই কেন জানি একদল ভয়ে এসে আমার এই ছোট্ট মনে ভিড় জমায়। থাক থাক, এভাবে আমাকে আর ভয় না দেখিয়ে তাড়াতাড়ি শাড়িটা খুলতে সাহায্য করো। মুস্কি হেসে শাড়ির পিনগুলো খুলতে লাগলো রিফাপু। শাড়িটা খুলে ভাঁজ করে বিছানায় রেখে বলল, নিচে গিয়ে দেখি কি অবস্থা, তুই জলদি করে জামাটা পরে সোজা নিচে চলে আসবি, তা না হলে কিন্তু সত্যি সত্যি তোর কপালে দুঃখ আছে। শেষের কথাটা বলে একটা হাসি দিল রিফাপু। আর একটু দেরি করলে হয়তো সত্যি আমার কপালে বিরাট দুঃখ আছে। তাই জামাটা নিয়ে বাথরুমে ঢুকতে ঢুকতে বললাম, যাচ্ছি যাচ্ছি, আমাকে আর ভয় দেখাতে হবে না, তোমাদের আদরের বজ্জাত মার্কা ভাইটাকে বলে দিও যাচ্ছি আমি। হো হো করে হেসে উঠে চলে গেল রিফাপু। আমিও পাহাড় সমান দুঃখ, রাগ আর ভয় নিয়ে রেডি হতে লাগলাম। নতুন জামা পেলেই যেন ছোটবেলায় ফিরে যায়। তার মধ্যে এত সুন্দর একটা জামা, কিছুক্ষণ আগের ঘটনাটা যেন একদম ভুলে গেছি। ওড়নাটা সামনে দিয়ে এক পার্ট করে দুপাশে ঝুলিয়ে বারবার নিজেকে আয়নায় দেখছি। সত্যি তখনকার চেয়ে শত গুণে এখন বেশি ভালো লাগছে নিজেকে। লোকটা যেমনই হোক না কেন, ওনার পছন্দটা বরাবরই অনেক ভালো। এর আগেও যতবার আমাকে যাই কিছু কিনে দিয়েছে সবগুলো ছিল অসাধারণ। কথাগুলো বজ্জাত মার্কা হলেও তাসফি ভাইয়ের চয়েস অলওয়েজ বেস্ট। তাসফি ভাইয়ের কথা মনে হতেই হলুদের কথা মাথায় আসলো আমার। এতক্ষণে তো ভুলেই বসেছিলাম রিমিয়াপুর হলুদের কথা। উফ, আর একটু সময় নষ্ট করা যাবে না, না হলে বজ্জাত লোকটা আমাকে একদম আস্ত রাখবে না। আয়নায় আরো একবার নিজেকে দেখে নিলাম। তাড়াতাড়ি করে দরজা খুলে নিচে নামার জন্য পা বাড়াতেই কেউ একজন আমার হাতটা টেনে ধরলো। তাসফি ভাইয়ের কথা ভেবে চমকে উঠলাম। দুরু দুরু বুক নিয়ে পিছনে ফিরে তাকাতেই মনের ভয় দূর হয়ে গেল। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠলো আমার। এতক্ষণে যে ভয়টা পাচ্ছিলাম মুহূর্তেই আষাঢ়ের ন্যায় কেটে গেল যেন। কিন্তু হাতটা ধরে রাখা মানুষটির পাশের ব্যক্তিকে দেখে হাসিটা যেন গায়েব হয়ে গেল আমার। এই একটা মানুষ যাকে ভালোবাসলেও তাসফি ভাইয়ের পরেই এনাকে অনেক বেশি ভয় পাই। হুটহাট বড়মাকে ভয় পেলেও একটা আলাদা সম্মানবোধ থেকেই মান্য করি তার কথাগুলো। শুধু আমি না, পরিবারের ছোট বড় সকলেই রাজি হয়ে যায় ওনার কথায়। বড়মা আমাকে ভালোভাবে একবার চোখ বুলিয়ে দেখে নিয়ে বললেন, কিছুতেই তো শাড়ি ছাড়া অন্য কিছু পরবি না বললি, সেই তো পড়তেই হলো, শুধু শুধু ছেলেটার এক গাদা টাকা নষ্ট। মনে মনে যেটা ভেবেছিলাম ঠিক সেটাই। বড়মাকে দেখার পর ঠিকই বুঝেছিলাম আমাকে এমন কিছুই শুনতে হবে। আর বলবেই বা না কেন, তার অতি আদরের ছেলেটা যে জামাটা কিনে দিয়েছে। কেন রে, আমি কি ওই বজ্জাত লোকটাকে কিনতে বলেছিলাম আমার জন্য এই জামাটা? এখন সব দোষ আমার হয়ে গেল। যদিও আমার চয়েসের মাত্রা একদমই জিরো লেভেলের, তবু হাজারটা দোকান ঘুরে ঘুরে একটা শাড়ি পছন্দ হয়েছিল। কিন্তু শাড়িটা পরার পর এমন কিছু হবে তা তো কল্পনাতেও আনতে পারিনি। বড়মার কথার একদম প্রত্যুত্তর করলাম না আমি। চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আর আমার হাত ধরে সামনে দাঁড়িয়ে আছে ফুপি। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ফুপি বড়মাকে বললেন, ভাবি এভাবে বলছো কেন? ছোট মানুষ তো, সবার শাড়ি পরা দেখে ওরও তো একটু একটু ইচ্ছা করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ফুপির করা প্রত্যুত্তরে বড়মা বলে উঠল, ছোট মানুষ, সেই জন্যই তো ওর কোনটাতে ভালো হবে কোনটাতে খারাপ হবে সেগুলো তো বুঝি আমরা নাকি? শাড়ি পরেছে ভালো কথা, নিজের শরীরের কোথায় বেরিয়ে আছে তা একটু খেয়াল রাখবে না নাকি? ছেলেগুলো রাজীবের বন্ধু বলে তাসফি চুপ করে আছে। দেখলি তো কত কি করে শান্ত করলাম ছেলেটাকে। তাছাড়া যে কি বাঁধিয়ে দিত আল্লাহ মালুম। মেয়েগুলোকে নিয়েও পারি না আমি। কত লোকজন বাইরে থেকে এসছে, একটু সাবধানে থাকবি তো নাকি?
বড়মার কথাগুলো অতি লেভেলের খাঁটি হলেও ভীষণ রকম বিরক্ত লাগছে এখন আমার কাছে। এমনিতেই কতটা দেরি হয়ে গেল, এখন না গেলে যে ওনার অতি আদরের বজ্জাত ছেলেটা যে কি করবে আমার হাল, সেটা বড়মাকে কিভাবে বোঝাবো আমি। এখন ফুপি আমার একমাত্র শেষ ভরসা। ফুপির দিকে তাকাতেই যেন আমার মনের কথাটা বুঝতে পারলো, বলে উঠলে, এখন রাখো তো ভাবি এসব, দেখো ওকে কত সুন্দর লাগছে, শুধু গলাটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে, তুই বরং চল আমার সাথে। বড়মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমাকে নিজের সাথে করে টেনে নিয়ে গেল ফুপি। বড়মার থেকে ছাড়া পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফুপি আমাকে রুমে নিয়ে বিছানায় বসিয়ে দিয়ে আলমারি থেকে কিছু একটা বের করে আনলো। হাতের বক্স থেকে মুক্তোর একটা মালা বের করে আমার দিকে এগিয়ে দিল। ভেবেছিলাম বড়মার থেকে বাঁচতে হয়তো ফুপি একটা বাহানা দিয়ে আমাকে নিয়ে এসছে, কিন্তু না, এখন তো দেখছি পুরোটাই উল্টো। মালা নামক জিনিসটার প্রতি কোনো প্রকার আগ্রহ না থাকলেও অবাক হয়ে তাকালাম একবার মালাটার দিকে। অসম্ভব সুন্দর রকমের একটা মালা। এভাবে তাকিয়ে না থেকে পরে নে তো এটা। তুমি তো জানোই ফুপি, এই মালাটালা আমার একদম পড়তে ভালো লাগে না। আমি এমনি ঠিক আছি, সবাই কত সেজেছে, আর তুই কিনা একটা মালাও পড়তে চাইছিস না। এটা কেমন কথা বলতো? গলাটা কেমন খালি খালি লাগছে। আমি কোনো কথা শুনতে চাই না, এটা তোকে পড়তেই হবে, পর। আরো একবার বারণ করলেও আমার কথা মানলো না ফুপি। ফুপির এত জোরাজোরিতে, তার মধ্যে এত সুন্দর একটা মালা, আর কিছুতেই লোভ সামলাতে পারলাম না। তাই সিদ্ধান্ত নিলাম মালাটা কাল বিয়েতে পরবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তোমার কাছে রেখে দাও, কালকে পরবো এটা। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, এখন আমাকে যেতে দাও, তা না হলে তোমার ছেলেটা যে কি হাল করবে আমার ভাবতে চাইছি না। আমার কাতর কণ্ঠে কথাটা শুনে হেসে উঠল ফুপি। আলতো করে মাথায় হাত ছুঁয়ে বলল, এবার কিছু যদি তোকে বলে সোজা আমাকে এসে বলবি, তারপর দেখবো আমার মেয়েটাকে কিছু বলার সাহস ও কি করে পায়।